আসসালামু আলাইকুম। স্ট্রোক শুধু বয়স্ক মানুষের রোগ নয়। বিভিন্ন গবেষণা বলছে প্রতি ৪ জনের ১ জন জীবদ্দশায় স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকির মধ্যে থাকে। দর্শক, আমি আছি আপনাদের সাথে ডক্টর আব্দুল কাইয়ুম খান, ইন্টিগ্রেটিভ মেডিসিন, আকুপাংচার ও নিউরো রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট। আমি চায়না তিয়ানজিন ইউনিভার্সিটি অফ ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন থেকে আকুপাংচারে এমডি কমপ্লিট করেছি। আমি যখন চায়নাতে স্টাডি করেছি তখন চায়নার তিয়ানজিনের ফার্স্ট অ্যাফিলিয়েটেড টিচিং হসপিটাল অফ ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন, সেখানে আমার প্রফেসর ডক্টর হানজিনের তত্ত্বাবধানে প্রায় ৩ বছরের অধিক সময় ধরে স্ট্রোক এবং স্ট্রোক পরবর্তী যে জটিলতাগুলো রয়েছে সেই বিষয়ে আমি গবেষণা করেছি। তো দর্শক, আজকের ভিডিওতে আমি বলবো স্ট্রোক কি, কেন হয় এবং কিভাবে বুঝবেন কেউ স্ট্রোক করেছে, পাশাপাশি বাংলাদেশ এবং বিশ্বব্যাপী স্ট্রোক জনিত মৃত্যু ও স্ট্রোক পরবর্তী অক্ষমতার পরিসংখ্যান। তো প্রথমে যদি আমরা বলি তাহলে স্ট্রোক কি? স্ট্রোক হলো যখন মস্তিষ্কের কোনো অংশে রক্তের সরবরাহ বাধা পড়ে বা রক্তনালী ফেটে যায়, যার ফলে মস্তিষ্কের কোষে অক্সিজেন ও পুষ্টি না পেয়ে দ্রুত মারা যায়। এটি একটি মেডিকেল এমার্জেন্সি এবং শীঘ্রই যথাযথ চিকিৎসা না দিলে রোগী স্থায়ী অক্ষমতা বা ডিসএবিলিটি এবং মৃত্যু হতে পারে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন স্ট্রোকের সঙ্গে বলছে, স্ট্রোক ইজ এ মেডিকেল এমার্জেন্সি দ্যাট অকার্স when blood flow to the brain is interrupted either due to blockage or bleeding. স্ট্রোক আসলে কেন হয় বা স্ট্রোকের আসলে প্যাথোফিজিওলজি কি এবং রিস্ক ফ্যাক্টর কি? স্ট্রোক হওয়ার মূল কারণগুলোর মধ্যে রয়েছে রক্ত চলাচলে বাধা, যেটিকে আমরা ইসকেমিক স্ট্রোক বলে থাকি। মস্তিষ্কে রক্ত যাওয়ার যে রাস্তায়, সে রাস্তায় যদি কোনো কারণে ব্লকেজ তৈরি হয় তাহলে এই ইসকেমিক স্ট্রোক গুলো হতে পারে। এছাড়াও রক্তনালী ফেটে মস্তিষ্কে রক্ত যখন ছড়িয়ে পড়ে তখন এক ধরনের স্ট্রোক হয়, এটিকে আমরা হেমোরেজিক স্ট্রোক বলে থাকি। এবং উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন, স্ট্রোকের সব থেকে বড় ঝুঁকি হলো উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন। এটি স্ট্রোকের ঝুঁকি প্রায় ৩ গুণ বৃদ্ধি করে দেয়। এছাড়াও অন্যান্য ঝুঁকি বা রিস্ক ফ্যাক্টরের মধ্যে রয়েছে যেমন স্মোকিং বা ধূমপান ও হাই কোলেস্টেরল, ডায়াবেটিস, আথেরোস্ক্লেরোসিস বা রক্তনালীর ব্লকেজ, ওভারওয়েট বা অতিরিক্ত ওজন, শারীরিক স্থূলতা বা সেডেন্টারি লাইফস্টাইল বা শারীরিক ব্যায়াম না করা, এছাড়াও অস্বাস্থ্যকর খাদ্য অভ্যাস, অতিরিক্ত মদ্যপান ও দূষিত বাতাস ইত্যাদি। এই কারণগুলো স্ট্রোকের রিস্ক ফ্যাক্টর বা স্ট্রোক হওয়ার ঝুঁকি আরো বেশি বৃদ্ধি করে দেয়। তো বিশ্বব্যাপী স্ট্রোকের পরিসংখ্যান আসলে কি বলছে? বিশ্বব্যাপী স্ট্রোক পরিসংখ্যান হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে ২০২১ সালে সারা বিশ্বে প্রায় ৯৩.৮ মিলিয়ন স্ট্রোকের ঘটনা ঘটেছে। আর প্রতি বছর ১১.৯ মিলিয়ন নতুন করে স্ট্রোক হয়। এছাড়াও প্রতি ৪ জনের ১ জন জীবদ্দশায় স্ট্রোক আক্রান্ত হওয়ার ঝুঁকির মধ্যে থাকে। স্ট্রোক বিশ্বজুড়ে মৃত্যুর ৩য় নাম্বার এবং অক্ষমতার দিক থেকে অন্যতম বড় কারণ। ২০২১ সাল পর্যন্ত স্ট্রোকের বোঝা বা ডিসএবিলিটি অ্যাডজাস্টেড লাইফ ইয়ার্স তথা স্ট্রোক পরবর্তী যে শারীরিক অক্ষমতা, এটি প্রায় ১৬০ মিলিয়ন পর্যন্ত পৌঁছে গেছে। এটি প্রমাণ করে যে স্ট্রোক বিশ্বব্যাপী অন্যতম গুরুতর জনস্বাস্থ্য সমস্যা। তো দর্শক, এখন যদি আমরা বলি যে বাংলাদেশে আসলে স্ট্রোকের পরিসংখ্যান কি এবং বাস্তবতা কি? বাংলাদেশে স্ট্রোক নিয়ে দেশি বিদেশি যে বিভিন্ন গবেষণাগুলো হয়েছে তা রীতিমতো আসলে চমকে ওঠার মতো। বাংলাদেশে মৃত্যুর যতগুলো কারণ রয়েছে এর মধ্যে স্ট্রোক ৩য় নাম্বার কারণ। গবেষণা বলছে ২০১৯ সালে ১,৩৪,১৬৬ জন স্ট্রোক জনিত কারণে মারা গেছে। এছাড়াও বিভিন্ন পরিসংখ্যান ও গবেষণা বলছে সারা দেশ জুড়ে ১,০০০ জনের মধ্যে ১১ জন স্ট্রোক জনিত কারণে মৃত্যুবরণ করে। এছাড়াও গুরুত্বপূর্ণ একটা তথ্য হলো স্ট্রোকে আক্রান্ত হওয়ার সংখ্যা মহিলাদের তুলনায় পুরুষের মধ্যে বেশি এবং কম বয়স্কদের তুলনায় বেশি বয়স্ক মানুষ, যেমন ৬০ বছরের অধিক যাদের বয়স, তাদের আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি। বাংলাদেশে ২১ থেকে ২৩% স্ট্রোক রোগী ৫০ বছরের নিচে, অর্থাৎ তরুণরাও আক্রান্ত হচ্ছে। সাম্প্রতিক সময়ের বিভিন্ন নিউজ পোর্টালগুলোতে আপনারা দেখে থাকবেন যে ইউনিভার্সিটির স্টুডেন্ট সে বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছে, হঠাৎ করে তার মৃত্যু হয়েছে। এছাড়াও বাসা থেকে বের হয়ে কোনো কর্মচারী বা কর্মকর্তা অফিসে গিয়েছে বা অফিসে যাওয়ার মাঝপথেই সে মারা গিয়েছে। পরবর্তীতে মৃত্যুর কারণ অনুসন্ধান করে যেটি জানা গিয়েছে যে সেটি আসলে এই তার মৃত্যুর যে কারণ সেটি মূলত স্ট্রোক জনিত কারণে মৃত্যু হয়েছে। এছাড়াও স্ট্রোকের প্রধান ঝুঁকিগুলো যদি আমরা বলে থাকি, যেমন হচ্ছে হাইপারটেনশন, যেটা স্ট্রোকের ৭১ থেকে ৮৫% দায়ী, ধূমপান যেটা স্ট্রোকের জন্য ৪১% দায়ী, এছাড়াও ডায়াবেটিস এবং আরো অনেক ঝুঁকি রয়েছে। বাংলাদেশে স্ট্রোকের মৃত্যু হার এবং ডিসএবিলিটি রেট। বাংলাদেশের জনসংখ্যার তুলনায় বিশেষায়িত হাসপাতাল মাত্র হাতে গোনা কয়েকটি। তাই স্ট্রোক পরবর্তীতে যথাযথ চিকিৎসা না পাওয়ার কারণে বাংলাদেশে স্ট্রোক জনিত যে মৃত্যু সেটা দিন দিন বেড়েই চলেছে।
এছাড়াও বাংলাদেশে বিশেষায়িত হাসপাতালের যে অপ্রতুলতা এবং স্টক পরবর্তী যে পুনর্বাসন কেন্দ্রের ব্যবস্থাপনা সেটিও অত্যন্ত কম। তাই দেখা যায় যে অন্যান্য অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে স্ট্রোক আক্রান্ত হয়ে মৃত্যু এবং স্ট্রোক পরবর্তীতে বিভিন্ন ধরনের যে জটিলতা বা অক্ষমতা সেটা অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে অনেক বেশি। তো দর্শক, এখন যদি আমরা বলি যে আসলে স্ট্রোকের প্রাথমিক লক্ষণগুলো কি বা কিভাবে চিনবেন যে স্ট্রোক হয়েছে, কারণ স্ট্রোক শনাক্ত করা মানেই জীবনের সুরক্ষা। যত দ্রুত আপনি বুঝতে পারবেন যে আপনার আত্মীয় বা আপনার পাশের লোকটি স্ট্রোকে আক্রান্ত হয়েছে, তত বেশি ওই লোকটির জীবন আশঙ্কামুক্ত হবে এবং স্ট্রোক পরবর্তীতে স্বাভাবিক জীবনে ফিরে আসার যে পার্সেন্টেজ সেটা অনেক বেশি বৃদ্ধি পাবে। স্ট্রোকের যে লক্ষণগুলো রয়েছে সেগুলোকে খুব সহজে মনে রাখার জন্য আমরা একটা টেকনিক ব্যবহার করতে পারি, সেটা হলো ফাস্ট। ফাস্ট এর প্রথম অক্ষর এফ, এর মানে হলো যে ফেস ড্রপিং, অর্থাৎ মুখের এক পাশ ঝুলে যাচ্ছে বা বেঁকে যাচ্ছে। এর দ্বিতীয় অক্ষর হচ্ছে এস, এস মানে হচ্ছে আর্ম উইকনেস, অর্থাৎ হাত পা দুর্বল হয়ে যাওয়া বা নিস্তেজ হয়ে যাওয়া অথবা ঝুলে পড়া। এবং তৃতীয় নাম্বার যে অক্ষর সেটা হলো এস, অর্থাৎ স্পিচ ডিফিকাল্টি, অর্থাৎ কথা বলার সময় যে জড়তা, অর্থাৎ ব্যক্তি কথা বলতে যাচ্ছে কিন্তু তার মুখের জড়তা চলে আসছে। এবং সর্বশেষ যে অক্ষর সেটি হলো টি, অর্থাৎ টাইম টু অ্যাক্ট, অর্থাৎ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যত দ্রুত আপনি এটাকে শনাক্ত করতে পারবেন তত বেশি পেশেন্টের জীবন আশঙ্কামুক্ত হবে। তো দর্শক, এই আপনার আশেপাশে বা আপনার আত্মীয় স্বজন বা আপনার বাবা মা কারোর মধ্যে যদি এই লক্ষণগুলো দেখা যায়, তাহলে দেরি না করে তাৎক্ষণিক জরুরি চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পাঠানোর কোনো বিকল্প নাই। তো দর্শক, স্ট্রোক সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেজ ফলো করুন, ইউটিউব চ্যানেল এটি সাবস্ক্রাইব করুন, কারণ পরবর্তী ভিডিওতে স্ট্রোক নিয়ে আরো তথ্যবহুল এবং বিস্তারিত আলোচনা করব। তো দর্শক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।